নমস্কার সকলকে। কুহুতানের আরেকটি পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের অতিথি তিনি জলপাইগুড়ির এক বিশিষ্ট শিক্ষক, যিনি শিক্ষকতার সঙ্গে জড়িত রয়েছেন বিগত 25 বছর ধরে। তিনি একদিকে যেমন শিক্ষক, অন্যদিকে সমাজকর্মী, বিভিন্ন সংস্থার সঙ্গেও তিনি যুক্ত আছেন। এছাড়াও ওনার আরেকটি পরিচয়, উনি TWAI এর সর্বভারতীয় চেয়ারম্যান। আমাদের আজকের অতিথি শ্রী সুজয় কুমার বর্মন। নমস্কার স্যার। নমস্কার। আপনার অনুমতি থাকলে আমরা শুরু করতে পারি? একদম শিওর। স্যার, প্রথম প্রশ্ন এটা আপনাকে, শিক্ষকতাকে পেশা হিসেবে কি করে বেছে নিলেন আপনি? তোমার প্রশ্নের উত্তরে অবশ্যই আসবো। তার আগে বলি, আমি কুহুতান বলে তোমাদের যে সংস্থা যারা পডকাস্ট করছো তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার সুযোগ দেওয়ার জন্য। পাশাপাশি যারা দর্শকবৃন্দ রয়েছেন তাদের সকলকে স্বাগত জানাই আজকের এই আলোচনায়। তোমার প্রথম কোয়েশ্চেন ছিল যে আমি শিক্ষকতা পেশাটাকে কেন পছন্দ করি। দেখো, এটা তো দুভাবে হয়। একটা হচ্ছে যে একজন ছাত্রাবস্থায় একটা ছেলে বা মেয়ে সে জীবনে একটা স্বপ্ন দেখে যে ভবিষ্যতে সে কোন পেশায় যাবে, কি করবে। সব ক্ষেত্রে সবার সব ইচ্ছে পূরণ হয় না। আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। আমি আমার ছাত্র জীবন, কলেজ জীবন শেষ করার পর যখন আমি ইউনিভার্সিটি লাইফ শুরু করলাম, তখন থেকে ধীরে ধীরে ছাত্রছাত্রী পড়ানো শুরু করলাম। পড়াতে পড়াতে কখন নিজের অজান্তেই হয়তো এই পেশাটাকে আমার ভালো লেগে গেছে। ছাত্রছাত্রীদের সাথে থাকা, তাদের সাথে সময় কাটানো, এবং কোথাও গিয়ে মনে হয়েছে যে আমার জন্য এটাই একটা বেস্ট প্রফেশন। সেই জন্য বিভিন্ন অন্যান্য চাকরির সুযোগ আসেনি সেটা বলবো না, এলেও হয়তো সেদিকে অত মন টানেনি। ভালোবাসি, পড়াতে ভালোবাসি, তাই পড়াই আর পড়িয়ে আনন্দ পাই, এটাই উত্তর। বাহ স্যার, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি একজন শিক্ষক, তো একজন ভালো শিক্ষক হওয়ার জন্য কোনো কি গুণ দরকার? যদি কোনো গুণ দরকার হয়ে থাকে তো সেই গুণটা কি? দেখো, শিক্ষক প্রত্যেকেই ভালো। আসলে যদি তুমি বলো এখন শিক্ষকের বিষয়, পৃথিবীতে সবচেয়ে ভালো শিক্ষক তো মা। হ্যাঁ, যাকে দিয়ে আমাদের শিক্ষক শুরু, মানে আমাদের শিক্ষাটা শুরু। এরপরে যখন আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় যাই, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে ভালো খারাপ গুণের বিষয়ে দিকে আমি সেরকমটা ভাবছি না। তবে আমার যেটা মনে হয়, যেটা আমি ফিল করি, যে যদি আমি কোনো শিক্ষকদের মধ্যে গুণের বিচার করতে চাই, তাহলে আমরা সাধারণত 3 শ্রেণীর বা 3 প্রকারের শিক্ষক দেখতে পাই, যেটা আমি এর আগেও কোনো এক পডকাস্টে আমাকে এই কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, উত্তর দিয়েছিলাম। আমাদের মধ্যে এক শ্রেণীর শিক্ষক থাকেন, আমি স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা বলছি, গৃহশিক্ষকদের মধ্যেও থাকতে পারেন, যারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পড়াটা ছাত্রছাত্রীদের বুঝিয়ে সিলেবাসটাকে শেষ করে দেন, এবং তার দায়িত্বটা একেবারে খুব সততার সঙ্গে তিনি দায়িত্বটা পালন করেন। হি অর শি ইজ এ গুড টিচার, নো ডাউট। এবার আরেক প্রকারের শিক্ষক রয়েছেন, যারা ছাত্রছাত্রীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পড়াশোনাটা শেষ হয়ে যাওয়ার পর, সিলেবাস শেষ করার পর, নিজের দায়িত্বটা সততার সঙ্গে পালন করার পর ছাত্রছাত্রীদের মনে একটু জানার ক্ষুধাটা জাগান, যে স্যার আরও জানবো, আরও শিখবো, ইন্টারেস্টটা গ্রো করান, এবং তার জন্য একটু বাড়তি পরিশ্রম তাকে করতে হয়। হি অর শি ইজ আ বেটার টিচার। ওকে, ঠিক। এখন লাস্ট আরেকজন শিক্ষক, যে গুণটা আমরা খুঁজতে চাইছি, যেটা হয়তো তোমার মনে প্রশ্ন, যে কাকে আমি সবচেয়ে ভালো শিক্ষক। তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ্যসূচির পড়াশোনা শেষ করেন, একদম দায়িত্ব সহকারে সুন্দরভাবে পড়ান, ছেলেমেয়েদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে জানার আগ্রহ বা ইচ্ছাটা প্রচণ্ড বাড়ান, এবং তার পাশাপাশি সেই নির্দিষ্ট ছাত্র বা ছাত্রীর জীবনের লক্ষ্যটা স্থির করে প্রত্যেকটা মুহূর্তে তাকে প্রেরণা দেন, মোটিভেট করেন যে কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই সম্ভব যদি তুমি চেষ্টা করো, আমি তোমার পাশে আছি। এবং যে ছাত্রছাত্রীদের মনে জায়গা করে নিতে পারেন, রেখাপাত করতে পারেন, হি অর শি ইজ দ্য বেস্ট টিচার। সো নাও আমাদের যারা আজকে পডকাস্টটা দেখছেন, তারা নিজেরাই ডিফাইন করে নিতে পারবেন যে কী কী গুণাবলী একজন ভালো শিক্ষকের মধ্যে থাকা দরকার। খুব সুন্দর লাগলো স্যার শুনে। স্যার, একটা প্রশ্ন না, ঠিক একটা কথা জানতে চাইব, যে আমাদের জীবনে অনেক ঘটনা হয়, আমরা তাদের থেকে প্রভাবিত হই। কোনো গল্প পড়ে হতে পারে, কোনো সিনেমা, একদম, বা কোনো কিছু আমার সঙ্গে ঘটলো, আমি খুব প্রভাবিত হয়ে গেলাম। তো আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে শিক্ষক হওয়ার পর বা শিক্ষক হওয়ার আগে, যে আপনাকে প্রচুর প্রভাবিত করেছে বা আপনি অবাক হয়েছেন? এরকম দেখো, দীর্ঘ একটা সময় ধরে শিক্ষকতা করছি, তার ফলে কিছু ভালো অভিজ্ঞতা, কিছু খারাপ অভিজ্ঞতা, সব নিয়েই তো আমাদের জীবন।
কিন্তু আমি সবসময় পজিটিভ ভাবতে এবং ভাবাতে ভালোবাসি। যদি নেগেটিভ কিছু আমার এক্সপিরিয়েন্স হয়, আমি চেষ্টা করি, আই অলওয়েজ ট্রাই টু কনভার্ট দ্যাট নেগেটিভিটি ইন্টু পজিটিভিটি। এটা সবসময় আমি চেষ্টা করি। কিন্তু কিছু কিছু ভালো জিনিস যেগুলো প্রেরণা দেয়, যেগুলো উৎসাহ দেয় আরও ভালো পড়াতে, ছাত্রছাত্রীদের পাশে থাকতে, এবং কখনো মনে হয় যখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে অনেক তো হলো, এবার বাকি সময়টা কি করবে, আমি বলি যতদিন বাঁচবো আমি এই শিক্ষা জগতের সঙ্গে যুক্ত থাকবো। আই উইল ডেডিকেট মাই লাইফ টু দিস ফিল্ড। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, যেটা কখনো কখনো খুব ভালো প্রেরণা দেয়। তখন বেশ অনেক প্রায় 12-14 বছর আগের ঘটনা। আমার কোনো এক শিক্ষক বন্ধু, তিনি একটি গাঁয়ের ছেলেকে আমাদের কাছে নিয়ে এলেন। আমরা 2-4 জন যারা একসাথে আড্ডা মারতাম, থাকতাম, ছাত্রছাত্রী পড়াতাম। তো ছেলেটি যখন আসলো, একটা শীর্ণকায়ের ছেলে, পাতলা একটা কালো হাফ প্যান্ট পরা, সম্ভবত একটা সেন্ডোগিন্ডি গায়ে ছিল, হাতে একটা ব্যাগ। এসে বললেন যে দাদা, ও তো আমাদের একদম প্রত্যন্ত গাঁয়ের ছেলে, ওকে শহরে একটা স্কুলে ভর্তি করে পড়াশোনায় খুব ভালো, তো ওকে আমাদের একটু হেল্প করতে হবে। আমাদের তখন তো আরও ইয়াং ব্লাড ছিল, উৎসাহ দারুণ ছিল। আমরা বললাম অবশ্যই সব কিছু হবে, কোনো অসুবিধা নেই। তাকে রাখা, তার থাকার ব্যবস্থা করা, সবাই মিলে, নটটাকে আমি একা বলছি না, প্রত্যেকের সহযোগিতা। এবং ব্যক্তিগতভাবে আমরা যে যে সাবজেক্ট পড়াই, আমি যেমন ইংরেজি পড়াই, অনেকে অঙ্ক পড়াতেন, কেউ ফিজিক্স কেমিস্ট্রি পড়াতেন, সবাই থেকে সাহায্য করা। এক্ষেত্রে আমাদের কিছু স্কুলের শিক্ষকরাও সাহায্য করেছেন। আর ধীরে ধীরে ছেলেটি 9, 10, 11, 12 এরকম করে পাশ করলো এবং খুব একটা সংগ্রামের জীবনযাপন করলো। তাকে দেখেছি কীভাবে সংগ্রাম করতে হয়, নিজের চোখে দেখেছি বাচ্চাটাকে। সে নীরবে তার লড়াই চালিয়ে গেছিল। এরপর উচ্চ মাধ্যমিক হলো। আমাদের কিন্তু একটা চিন্তা ছিল যে উচ্চ মাধ্যমিকের পর এই ছেলেটিকে আবার তো কলেজে ভর্তি করতে হবে, সে নিশ্চয়ই ফিজিক্স কেমিস্ট্রি বা অন্য কোনো সাবজেক্টে অনার্স নেবে, এবার হয়তো খরচাটা একটু বেড়ে যাবে মেবি, যতটা পাশে থাকা যায়। এবং অবশ্যই তার বাড়ির সাপোর্ট তো ছিলই, বা আমার সাপোর্ট ছাড়া তো কোনো ছেলে মেয়ে তার লক্ষ্যে পৌঁছতে। তখন ছিল জয়েন্ট এন্ট্রেন্স। জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার পর সেই ছেলেটি তার রেজাল্ট জানালো যে সে খুব ভালো একটা র্যাঙ্কিং করেছে। সম্ভবত তখন সে 370-71 এরকম র্যাঙ্ক করেছিল, এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই সে তার পরবর্তী পড়াশোনাটা করে। এবং তারপর দীর্ঘদিন বেশ যোগাযোগ নেই, অনেক দিন পর এরকম একটা রৌদ্রতপ্ত দিনে দুপুরে আমার সাথে এসে দেখা করে। আমি অবাক হয়ে যাই, চেঞ্জ হয়ে গেছে, ছোট্ট বাচ্চা দেখছিলাম বড় হয়ে গেছে। এবং সে বললো যে স্যার, আমি এখন দিল্লির একটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। তো গুজবাম হয়, শরীরে কাটা দিয়ে ওঠে যে যাকে চোখের সামনে দেখলাম। এরকম হয়তো বা এরকম অনেক ছেলেমেয়েকে আমরা দেখেছি যাদের মধ্যে প্রতিভা ছিল, যাদের কাছে অপরচুনিটি ছিল, সুযোগ ছিল, ফ্যামিলি সাপোর্ট ছিল, ফিনান্সিয়াল সাপোর্ট ছিল, এভরিথিং ওয়ার অ্যাভেলেবল, বাট তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারেনি। কিন্তু এমনও দেখেছি যার কাছে কিছুই ছিল না, কোনো রসদ, শুধু ছিল স্যারেদের একটু ভরসা, শুধু ছিল প্রচণ্ড উদ্যম আর যন্ত্রণা আর কষ্ট, যেটা হয়তো তাকে প্রেরণা দিয়েছে সেই জায়গায় পৌঁছতে। তো তখন আমাদের মনে হয় যে আমাদের শিক্ষকতা জীবনের সফলতা বা আমাদের পুরস্কার তো এটাই, এই ছোট্ট গল্পটা যেটা বললাম, এটাই সবচেয়ে বড় পুরস্কার। আমাদের ছাত্র যে লড়াই করে সংগ্রাম করে আজকে দেশের রাজধানীর কোনো একটি সরকারি কলেজে অধ্যাপনা করছে, এটা বড় পুরস্কার বোধহয় খুব নেই, থাকলেও খুব চোখে পড়ে না, চোখে পড়ে না। অসাধারণ ঘটনা শুনলাম। আচ্ছা, কোনো একটা পথ কখনোই সুগম হয় না, স্মুথ হয় না, আপ অ্যান্ড ডাউন থাকে। তো আপনি যে পড়াচ্ছেন, তো সেখানেও অনেক কঠিন কঠিন চ্যালেঞ্জ আসে একদম পড়ানোর মাঝে। একদম। একজন শিক্ষক হিসাবে আপনি কি মনে করেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা আপনাদের কাছে? দেখো, এই জায়গাটা দুটো ভাগ আছে। মানে আজকে তোমরা যাদের যে ব্যক্তির পডকাস্ট নিচ্ছ, আই এম নট দ্য স্কুল টিচার, বাট আমি একটা কলেজের গেস্ট লেকচারার, দ্যাটস সেপারেট ম্যাটার। কিন্তু আমি বলি, আমি খুব সামান্য একজন গৃহশিক্ষক, এবং বাই প্রফেশন আমি গৃহশিক্ষক। আমি বাচ্চাদের পড়াই, আমার বাড়িতেই পড়াতে ভালোবাসি, একটু আগেই বললাম। তো এই ক্ষেত্রে চ্যালেঞ্জ বা এই সমস্যার সম্মুখীন হওয়াটা না দু ধরনের হতে পারে। যারা স্কুলে বা কলেজে পড়ান তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়, আর যারা আমরা বাড়িতে পড়াই তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট হয়। মানে দুটো দিক বা প্রেক্ষাপটটা একটু আলাদা। স্কুল কলেজের ক্ষেত্রে তো একটা সার্বিক সমস্যা থাকে। এক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, আমাদের যারা ম্যাসিভলি বা যারা প্রফেশনালি পড়ে, আমাদের ধৈর্যটা না একটা বিশাল বড় চ্যালেঞ্জ, ধৈর্যটা ধরে রাখা। আর দ্বিতীয়ত হচ্ছে একই ক্লাসে ভিন্ন মেধার ছেলে মেয়ে থাকা। অর্থাৎ আমার যদি একটা 20 জন বা 30 জনের একটা ব্যাচ থাকে, সেই ব্যাচে এখানে দেখা যাবে 3 থেকে 4 মেধার, যারা পড়াশোনায় খুব ভালো তাদের সংখ্যাটা আছে কয়েকজন, যারা মধ্যম মিডিওকার স্টুডেন্ট রয়েছে, আবার যারা একদম পিছিয়ে পড়া, এই তাদেরকে একসাথে একটা
এমন ওয়েতে পড়ানো যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় সেই লেকচারটা, সেই ক্লাসটা, এটা একটা বড় চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই প্রসঙ্গটা টেনে নিয়ে আসি, যে সব কিছু চ্যালেঞ্জকে না আমরা ওভারকাম করতে পারি যত দিনের যত অভিজ্ঞ শিক্ষক হন না কেন। আমি দীর্ঘদিন পড়াচ্ছি, আমি যেটা রিয়ালাইজ করেছি, অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ ইজ কনসার্ন, আমি বলবো নিজে পড়াশুনো না করলে কখনই ভালো পড়ানো যায় না। স্যার, তার পরবর্তী প্রশ্নে চলে যাব। বর্তমান শিক্ষা ব্যবস্থার সবচেয়ে মানে স্ট্রং যেই পয়েন্ট আর দুর্বল পয়েন্ট কি আপনার মতে? খুব কঠিন কোশ্চেন, এবং এটা খুব অল্প সময়ে উত্তর দেওয়াটাও খুব একটু টাফ। স্ট্রং পয়েন্ট হচ্ছে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ পড়াশুনো একটা জায়গায় এসছে যখন আমরা একটা উই আর লিভিং ইন দ্য ইরা অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো ছেলেমেয়েদের কাছে প্রযুক্তিবিদ্যাটা এমনভাবে এসেছে যে পড়াশোনাটা তাদের কাছে সহজ হয়েছে যদি কেউ করতে চায়। টেকনোলজিটাকে যদি সে ভালো উদ্দেশ্যে মানে ইফ হি অর শি হ্যাজ আ গুড এন্ড, তাহলে ভালো উদ্দেশ্যে সে ব্যবহার করতে পারবে, একটা ভালো দিক। দুর্বলতা বলতে এটা সিলেবাস ভিত্তিক দুর্বলতা আছে, অর্থাৎ আমরা বাংলা মিডিয়ামের একরকম সিলেবাস আছে, সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, এক এক রকম বোর্ডের এক এক রকম। সর্বভারতীয় ক্ষেত্রে যদি আমি কোনো বাচ্চাকে তৈরি করতে চাই, তাহলে আমাদের যে সিলেবাস আমাদের বাংলা মিডিয়ামে রয়েছে, সেক্ষেত্রে হয়তো কোথাও আমাদের গিয়ে মনে হয় যে আর একটু বেটার হলে ভালো হতে পারতো। আবার আইসিএসসির কথা যখন ভাবি, তখন ভাবি যে একটা বাচ্চার যতটা চাপ নেওয়া দরকার, হয়তো সেই সিলেবাস তাকে তার বেশি চাপ দিচ্ছে। তো ভালো মন্দ মিলিয়ে চলছে। তো আমি বলবো যে প্লাস পয়েন্ট হচ্ছে টেকনোলজি, মাইনাস পয়েন্ট হচ্ছে টেকনোলজি। তবে টেকনোলজিটাকে যদি ভালোভাবে ইউজ করা যায় তাহলে সেটা প্লাস পয়েন্ট এডুকেশনের ক্ষেত্রে, আর যদি ভালোভাবে ইউজ না করে মাইনাস পয়েন্ট। তো টেকনোলজির এই ভূমিকাটা কি, এটা যদি বলে? টেকনোলজির ভূমিকা হচ্ছে, দেখো, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। হ্যাঁ, আজকাল বাচ্চারা যে পড়াশোনা করছে, সেই পড়াশোনার ক্ষেত্রে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে তাদের হাতে একটা মোবাইল আসছে, তাদের একটা ট্যাব আসছে, তাদের একটা ল্যাপটপ আসছে। কিন্তু সেটা কেন? সেটা পড়াশোনার জন্য। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে যখনই একটা ছেলে বা মেয়ে ইয়ের দিকে ঢুকে যায়, একটা ট্যাব বা একটা মোবাইল বা একটা ল্যাপটপ কম্পিউটার পেলো, সে তার পড়াশুনোর জগতের পাশাপাশি তো ওখানে অনেক রকম উপাদান রয়েছে। তো আমরা 80 to 90% ক্ষেত্রে ছেলে মেয়েদের দেখি ডাইভার্ট হয়ে যেতে। ঠিক, একদম ডাইভার্ট হয়ে যেতে। আমার কাছে যদি একটা বই থাকে, যেটা আমার কাছে একদম, যেটাকে হার্ড কপি বলে, যে বই আছে, আমি ওই বইটা সরাসরি পড়ার চেয়ে আমি ইউটিউব থেকে পড়ে স্বাচ্ছন্দ্য বোধ বেশি করি। এরকম একটা অনুভূতি আমরা ছাত্রছাত্রীদের মধ্যে দেখতে পাই। কিন্তু আমরা যারা দীর্ঘদিন বই পড়ে জেনেছি, কোথাও না কোথাও আমার মনে হয়েছে যে যদি আমি কোনো বই পড়ি এবং সেখানে আমার ইমাজিনেশনটাকে কাজে লাগাই, তাহলে আমার ক্রিয়েটিভিটিটা বাড়ে। এটা একটা বিষয়। কিন্তু যুগের সাথে তাল মেলাতে গেলে তো আমাকে টেকনোলজিটার হেল্প নিতেই হবে, এআই এর হেল্প নিতেই হবে। এবং ধরো আমি একদম সিম্পলি বলে দিচ্ছি যে আমি যে কোনো একটা লিটারেচার পড়লাম, ধরো আজকে ম্যাকবেথের একটা ক্যারেক্টার তৈরি করবো, বা একটা যে কোনো উপন্যাসের করবো, তো সেখানে আমি চ্যাট জিপিটিতে যেতে পারি, আমি এআই যেতে পারি, মেটাতে যেতে পারি, আমি 3 থেকে 4 ধরনের আনসার পাবো। সেই আনসারটা যদি আমি অ্যানালাইজ করে আমার মতো করে তৈরি করে একটা জায়গায় নিয়ে আসি, অনেক ভালো উত্তর, বেটার হবে। কিন্তু ছেলেমেয়েরা যদি সেটা না করে, যদি ভাবে যে শর্টকাট ওখান থেকে যেটা পেলাম সেটাই আমি ছাপিয়ে দিলাম, তাহলে কিন্তু সেটা পক্ষে বিপদ। টেকনোলজির একটা মানে যেরকম একটা প্লাস পয়েন্ট আছে, মাইনাস পয়েন্ট আছে, একদম যেভাবে ব্যবহার করছি আমি সেটাই, একদম সেটাই। অনেক এগিয়ে ভাবা যায় প্রযুক্তিবিদ্যার সাথে থাকলে, ভাবনাটা অনেক এগিয়ে ভাবা যায়, অনেক রাস্তা খোলা। অনেকে বলে ইয়াং জেনারেশনের কাছে সামনে অন্ধকার দেখছি, ভবিষ্যৎ অন্ধকার। আমরা তো উল্টো দেখি, অনেক রাস্তা খোলা, শুধু তোমাকে সঠিকভাবে ভাবতে হবে। স্যার, একটা প্রশ্ন, শিক্ষার্থীর মূল্যবোধ এবং নৈতিকতা গঠনে একজন শিক্ষক বা শিক্ষিকার ভূমিকা? অবভিয়াসলি একজন শিক্ষক বা শিক্ষিকার ভূমিকা এই কারণেই থাকে, যদি আমরা একটা ছোট বাচ্চাকে ভাবি, সেই বাচ্চা তার বাবা মার দিকে তাকিয়ে যেমন বড় হয়, আর বাড়ির বাইরে কিন্তু সেই বাচ্চাটা তার শিক্ষক শিক্ষিকাকেই আদর্শ মনে করে। ঠিক, যতক্ষণ একটা বাচ্চা অ্যাডোলেসেন্স পিরিয়ডে থাকে, অর্থাৎ 13 থেকে 14 বছর, ততক্ষণ তার ক্লাসের, তার স্কুলের কোনো না কোনো শিক্ষক বা শিক্ষিকা তার আদর্শ থাকেন মনে মনে, সেটাতে হয়তো প্রকাশ করে বা করে না। আমরাও সেটা ফিল করেছি, আমাদের সময়ও সেটা ছিল, ওই স্যার বা ওই ম্যাডামের পার্সোনালিটি আমাকে ইনফ্লুয়েন্স করে। তো সেক্ষেত্রে শিক্ষক যদি মনে করেন কোনো ছাত্রছাত্রীর নৈতিকতা বোধ জাগাবেন, তাহলে এটা খুবই সহজ ব্যাপার। তার মধ্যে মোরালিটি, ইথিক্স, এগুলো জাগানো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে এবং আমরাই পারি। কিন্তু এই কিন্তু শব্দটা বললাম, আমি একটা বাচ্চাকে নৈতিকতা শেখাবো, আমি একটা বাচ্চাকে মোরালিটি শেখাবো, আমি একটা বাচ্চাকে ইথিক্স শেখাবো,
সেটাকে এক্সিকিউশন করার ক্ষেত্রে প্রধান ভূমিকাটা কিন্তু শিক্ষক শিক্ষিকা নয়, কারণ সীমিত অল্প সময়ের জন্য বাচ্চাটা স্কুলে থাকছে, বেশিরভাগ সময়টা সে কাটাচ্ছে বাড়িতে। বাবা মা, বাড়ির পরিবেশ এবং আনুষঙ্গিক তার চারপাশের যা অ্যাটমসফিয়ার আছে সেটা তার মধ্যে মূল্যবোধ তৈরি করার ক্ষেত্রে ভীষণ ভীষণ জরুরি। তাই আমি অনুরোধ করব অভিভাবক অভিভাবিকাদের, যদি কখনো কোনো বাচ্চা, ছাত্রছাত্রী, শিক্ষক বা কোনো নির্দিষ্ট সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকার প্রতি পজিটিভ হন, সেটাও জানার চেষ্টা করুন কেন, আর যদি নেগেটিভ হন তাহলেও জানার চেষ্টা করতে হবে কেন। কারণ ওই বাচ্চাটার মধ্যে মূল্যবোধ দেওয়ার দায়িত্বটা যেমন শিক্ষক বা শিক্ষিকার, আর সেটাকে বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে তার অভিভাবক অভিভাবিকা, সেটাকে সাপোর্ট করা। অবশ্যই স্যার। স্যার, এই যে বললেন এআই নিয়ে বললেন, তো আপনার মতে এই শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ কত দূর? এআই বেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে। আচ্ছা, আমি এক্ষেত্রে আমার ব্যক্তিগত মানে যদি মতামত দিই, যে আমি যতটুকু ভাবি বা আমার যেটা মনে হয়, আমার সাথে সহমত নাও হতে পারে, অনেকে বিশেষজ্ঞরা বেশি জানবেন, বিকজ আই বিলং টু লিটারেচার, এবং এটা যেহেতু টেকনোলজি সাবজেক্ট এবং সায়েন্সের সাবজেক্ট। তো যেটুকু আমার মনে হচ্ছে একটা দীর্ঘদিনের অভিজ্ঞতায়, একটা সময় যখন কম্পিউটার এসেছিল তখনও কিন্তু অনেকে কপালে হাত দিয়েছিল, তখনও বলেছিল হায় হায় যুগটা রসাতলে গেল, হায় হায় কী হলো কী হবে, সব শেষ হয়ে যাবে। মেবি হতে পারে, একটা সময় এরকম ভেবেছিল, অনেক মানুষ ভেবেছিল, মোবাইল এসেছিল তখনও ভেবেছিল। তো এআই আসছে, এটাকে এরকমভাবে হতাশ হওয়ার কিছু নেই যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলো মানে আমাদের অরিজিনাল ইন্টেলিজেন্স ডিস্ট্রয় হয়ে গেল, পৃথিবীটা আর্টিফিশিয়াল হয়ে যাবে, তা কিছু নয়। তবে আমাদের যেটা করতে হবে, আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করব, পরিস্থিতি যেন এরকম না হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ইউজ করছে। সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আর তার জন্য দরকার প্রপার নলেজ, জ্ঞান দরকার। মানে হচ্ছে আমি একটা গাড়ি কিনলাম, হ্যাঁ, এবার গাড়িটার মধ্যে যা যা ফিচার্স আছে, চালানোর যে সিস্টেম আছে, আমি যদি এই ফিচার্সগুলো সিস্টেমগুলোকে আমার নিয়ন্ত্রণে না আনি, জেনে পড়াশোনা করে নলেজ না আনি, আমি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, 100% হবে। হ্যাঁ। তো এআই হচ্ছে এমন একটা জিনিস, যে এআইটা অ্যাপ্লিকেশন তখন করব যখন আমি এআই সম্পর্কে জানবো। তো ধীরে ধীরে আমাদের পাঠ্যক্রমে, আমাদের পাঠ্যসূচিতে, বিভিন্ন স্কুলের বিভিন্ন বোর্ডে আস্তে 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 অটোমেটিক্যালি এআই চলে আসবে, এবং ছাত্রছাত্রীরা এর মধ্যে এটার সাথে অভ্যস্ত হয়ে পড়বে। এটাই ভবিষ্যৎ, এটাই ভবিষ্যৎ, একদম। আচ্ছা, আপনি যদি শিক্ষা ব্যবস্থার কোনো কিছু চেঞ্জ করতে পারতেন তাহলে সেটা কি হতো? এটা খুব ব্যক্তিগত প্রশ্ন হয়ে গেল, সেই ক্ষমতা আমার হবে না। ইফ আই ওয়্যার, ব্যাপারটা হচ্ছে ইফ আই ওয়্যার, কিন্তু না, আসলে সেটা জানি না। কিন্তু যদি আমার ক্ষমতা কোনোদিন থাকতো, আমি সর্বপ্রথম দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে চাইতাম একেবারে ফ্রি অফ কস্ট করে দেওয়ার, যে অন্ততপক্ষে শিক্ষাটা থাক ফ্রি অফ কস্ট, বিনামূল্যে শিক্ষা যেন সবাই পায়, প্রত্যেকটা শিশু পায়, এটা চেষ্টা করতে হবে। আর যুগোপযোগী শিক্ষা, পুঁথিগত বিদ্যা নয়, হাতে কলমে যুগোপযোগী, যেটা হচ্ছে যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাটা ভীষণ, মানে শিক্ষা তো চেতনা আনে। তো পুঁথিগত বিদ্যা অবশ্যই দরকার, কিন্তু তার সাথে বাস্তবিক অ্যাপ্লিকেশনটা, বাস্তবিক প্রয়োগটা কতটা আছে, সেটার উপর জোর দেওয়াটা খুব দরকার। আচ্ছা স্যার, বর্তমান সময়ে দাঁড়িয়ে একজন শিক্ষক আর শিক্ষার্থীর সম্পর্কটা কেমন হওয়া উচিত? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, বিকজ আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি, পড়াচ্ছি, তারা এই ব্যাপারটা ভীষণ ফেস করছি। যদি আমি এটাকে ডিফাইন করি, তাহলে আমি খুব একটা লাইনের মধ্য দিয়ে ডিফাইন করব। মানে আমি কিন্তু এটা শিক্ষকদের জন্য বলবো, আমার সহকর্মী যারা আছে বা আমার পরবর্তীতে যারা শিক্ষকতা পেশায় আসতে চায়, আমি বিশ্বাস করি যে রিলেশনশিপ বিটুইন আ টিচার অ্যান্ড এ স্টুডেন্ট শুড, ইনভার্টেড কমার মধ্যে বলছি, বি ফ্রেন্ডলি নট ফ্রেন্ড। মাইন্ড, এটা আবার বলছি, বি ফ্রেন্ডলি নট ফ্রেন্ড, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ হব, বন্ধু নই না। ইংরেজিতে একটা শব্দ আছে যেটাকে বলে AWE। এই কথাটির বিভিন্ন মানে আছে, তার মধ্যে একটি মানে হলো শ্রদ্ধা মিশ্রিত ভয়। অর্থাৎ আমি আমার ছাত্র বা ছাত্রীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ হলেও ওর মনের থেকে আমার প্রতি, অর্থাৎ শিক্ষকের প্রতি একটা শ্রদ্ধা মিশ্রিত ভয় কাজ করবে, রিলেশনটা ঠিক ওই জায়গায় থাকবে। আমি আরও যদি খোলসা করে বলি, যে কোনো একটা ইস্যু নিয়ে আমরা আলোচনা করতেই পারি, যে কোনো ইস্যু। আমরা দেখা গেল যে আমরা ধূমপান নিয়ে আলোচনা করছি, যে ধূমপানের ক্ষতিকারক প্রভাব কী, সেটা নিয়ে খোলামেলা একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থী আলোচনা করতেই পারে। কিন্তু সেটা বন্ধুর মতো আলোচনা হলেও নিশ্চয়ই শিক্ষক আর শিক্ষার্থী একসাথে বসে ধূমপান করতে পারেন না। সো এই ডিস্টেন্সটা মেনটেন করার দায়িত্ব হচ্ছে টিচারের, আর ছাত্রকে এটা বোঝানোর যে তোমার পাশে বন্ধুর মতো আমি আছি, এই দায়িত্বটাও টিচারের। কারণ ও কিন্তু শিখছে, আমি কিন্তু শেখাচ্ছি।
ও তো কাঁচা মাটি, ওকে যেভাবে তৈরি করবো সেভাবেই তৈরি হবে। স্যার খুব সুন্দর উত্তর বললেন। আচ্ছা, একটা যেটা রচনা বলতে গেলে আমি ছোটবেলা থেকে লিখে এসেছি ছাত্র জীবনের কর্তব্য, আমরা ক্লাস 10 অব্দি রচনাটা লিখে এসেছি। আসল কর্তব্য কি? আমাদের কি শুধুই পড়া উচিত এই সময়? সব কিছু করতে হবে, তোমার এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস রাখতে হবে, সমাজের একটা পার্ট তোমাকে হয়ে থাকতে হবে, তোমার ভেতরে লুকোনো ট্যালেন্টগুলোকে সবার সামনে নিয়ে আসতে হবে। এই সব কিছুর বাইরে একটা ছোট্ট গল্প বলি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে হোয়াটস দ্য অ্যাকচুয়াল ডিউটি অর মোটো ইন স্টুডেন্ট লাইফ। দ্যাট ইজ, ধরো আজকে আমি তোমাকে, তুমি দুহাত এরকম করলে করো, আমি দুহাত ভরে এরকম অনেকগুলো খুচরো পয়সা তোমাকে দিলাম। আচ্ছা, তুমি একদম দুহাতে ভরে উপচে পড়ে আছো। তো আমি বললাম যে তুমি তোমার বাড়ির সামনে উঠোনের সামনে গিয়ে দাঁড়িয়ে কিছু মানুষ যারা দুর্দশাগ্রস্ত মানুষ আছে, সেই দুর্দশাগ্রস্ত মানুষ সাহায্যের জন্য এসছে, তুমি তাদের মধ্যে এটা বিলিয়ে দাও। তো তুমি তোমার উঠোনে দাঁড়িয়ে ওই খুচরো পয়সাগুলো ছুড়ে দিলে, ইমাজিন করছো, বাস্তবে নয় কিন্তু ছুড়ে দিলে। তো যারা দাঁড়িয়ে থাকবে দুর্দশাগ্রস্ত মানুষ, তাদের মধ্যে খুচরো পয়সাগুলো কজন পাবে? যারা সামনে সারিতে থাকবে, হ্যাঁ, বা ওটা বেশি দূর পর্যন্ত যাবে। কিন্তু এক সপ্তাহ পরে আমি আবার তোমাকে ডাকলাম, ডেকে বললাম আবার তুমি হাত পাতো, আবার তোমাকে একদম মুঠ ভরে, দুহাত মুঠ ভরে অনেকগুলো খুচরো পয়সা দিলাম। এবার বললাম ওরা কিন্তু পরের দিন আবার আসবে, তুমি কিন্তু এবার খুচরো পয়সাগুলো দেবে, ওদের হেল্প করবে, বাট তুমি এবার ছাদে উঠবে, ছাদের থেকে ছুড়ে দেবে। এবার যখন তুমি ছাদে উঠে ছুড়লে তখন ডিফারেন্সটা কি পেলে? তখন সবাই পাচ্ছে, খুচরো পয়সাটা অনেক দূর, অনেক দূর যাচ্ছে। ঠিক, স্টুডেন্ট লাইফে আমাদের দায়িত্বটা এটা মাথায় রাখতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য সোসাইটি, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর দ্য ডিস্ট্রেসড পিপল, ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি অ্যান্ড এভরিওয়ান এলস, ফার্স্ট অফ অল মেক ইউর পজিশন হাই। ঠিক, আগে নিজের জায়গাটা তৈরি করো। ঠিক, সবার আগে নিজের জায়গাটা তৈরি করলে তুমি যা করবে তার পজিটিভ এফেক্ট পুরো সোসাইটির মধ্যে পড়বে। সো ইটস নট টাইম যে এটা তোমার বিশাল কিছু করার সময় নয়, এখন তোমার নিজেকে গোছানোর সময়, আমাকে গড়ার সময়, আমাকে গড়ার। কারণ আমি যদি সমান উচ্চতায় করি তো সবার জন্য করতে পারবো, তাহলে তুমি এভারেজ থেকে যাবে। স্পেশাল হতে গেলে এখন তোমাকে কনসেন্ট্রেট করো, নিজের হাইটটাকে বাড়াও, সামাজিক স্তরটাকে বাড়াও, দেখবে অনেক মানুষ তোমাকে দিয়ে উপকৃত। খুব সুন্দর লাগলো স্যার। এই যে আপনি বললেন সোসাইটির কথা, যে আমার ভেতরে যদি কোনো ট্যালেন্ট থাকে সেটাকে বাইরে প্রকাশ করা, মনে করুন আমি আঁকতে পারি বা লিখতে পারি, আমি সেটা প্রকাশ করলাম। এবার কিছু সংখ্যক মানুষ থাকবেই যারা অবশ্যই নিন্দা করবে, যারা মানে কি বলবো অপমান করতে পারে, কোনো কুরুচিকর মন্তব্যও করতে পারে। এই কথাটা অনেকে মনে লাগিয়ে দেয় বিভিন্ন, যদি আমি আঁকলাম আমি কষ্ট পেলাম যে আমি একটা ছবি এঁকেছি, কোনো একটা কুরুচিকর মন্তব্য করলো, তো এটাই অনেকে ডিপ্রেশনেও চলে যেতে পারে। একদম খুব ইম্পর্টেন্ট জিনিস। তো কি করে আমি ওভারকাম করবো এটাকে আমার মনে হয় এটা না বয়সের একটা ম্যাচুরিটির সাথে সাথে মানুষ শিখে যায়। বয়সের একটা ম্যাচুরিটি লাগে কিন্তু। হ্যাঁ, ছোটবেলা আমার মানে বিভিন্ন কারণে বিভিন্ন সময় দুঃখ আমরা পাই। ছোটবেলায় যে কারণগুলোতে দুঃখ পেতাম, আজকে এই বয়সে এসে আমরা সেই কারণগুলোতে দুঃখ পাই না। তোমরা আবার হয়তো একদম ছোটবেলায় যেতে পেতে এখন দুঃখ পাও না। আস্তে 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 মানুষ শিখে যায়। কিন্তু আমি বলবো তোমাদের যেটা বয়স এখন, এই 18 বছর বয়স থেকে তোমরা যদি একটা জিনিস প্র্যাকটিস করা শেখো না, পৃথিবীর সবচেয়ে বড় রেমেডি কি জানো? ইগনোরেন্স। আচ্ছা, ইগনোর করতে শিখতে হবে, প্রচণ্ডভাবে ইগনোর করতে শিখতে হবে। যেখানে নেগেটিভিটি দেখবে, যেখানে দেখবে নেতিবাচক কথা, যেখানে দেখবে সমালোচনা, যেখানে দেখবে ভালোর কোনো স্থান নেই, জাস্ট ইগনোর করবে। আমি কিন্তু প্রোটেস্ট করতে বলিনি, মাইন্ড ইট। আই নেভার সাজেস্ট মাই স্টুডেন্ট টু প্রোটেস্ট, আই অলওয়েজ সাজেস্ট টু ইগনোর। ইগনোর করতে করতে যখন তোমার জায়গা তৈরি হয়ে যাবে না, তুমি যেখানে দাঁড়াবে সেখানেই প্রোটেস্টটা অটোমেটিক হয়ে যাবে। তোমার ক্যারেক্টার বিল্ডিং এমনভাবে হবে যে খারাপ কাজের জন্য তোমাকে প্রোটেস্ট করতে হবে না, তুমি দাঁড়ালেই ওখানে আর কোনো খারাপ কাজ হবে না। ঠিক, কারেক্ট, ঠিক। সো ইগনোরেন্সটা এখন শিখতে হবে। ইগনোরের থেকে ভালো রেমেডি জীবনে কিছু নেই। এটা একটা সময় এসে আমরা সবাই বুঝি, কিন্তু বুঝতে দেরি হয়ে যায়। যে তখন যদি ওকে এই উত্তরটা না দিতাম তাহলে কিন্তু এত কিছু হতোই না, হয়তো না। উত্তর শোনো, যাদের সমালোচনা তারা করে না যাদের কাজ নেই। আর দ্বিতীয় হচ্ছে সমালোচনা তোমার, তুমি ছবিটা এঁকেছো বলেই ওই ছবিটা নিয়ে সমালোচনা করেছে। যদি তুমি ছবিটাই না আঁকতে তাহলে হতোই না। তো এটা প্রমাণ করে যে তুমি ছবি আঁকতে পারো। ঠিক, দ্যাট ইজ ঠিক। সো প্রত্যেকটা ক্রিটিসিজম, প্রত্যেকটা সমালোচনা আসলে এক একটা প্রশংসা। ঠিক, শুধু পজিটিভ অ্যাসপেক্টে ভাবতে হবে। বাহ, খুব সুন্দর। আশা করি যারা মানে অনেকেই ডিপ্রেশনে চলে যায় এসব, এবার আশা করি এই বিষয়টা নিয়ে অনেকে সতর্ক থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন। ঠিক। আচ্ছা স্যার, এবার একটু স্কুল লাইফ থেকে একটু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা সবাই মাত্র উচ্চ মাধ্যমিক দিলাম,
কলেজ লাইফটা কিন্তু এবার শুরু হবে। পড়াশোনা কতটা আলাদা স্কুল থেকে কলেজের? একদম দুটো জিনিসের মধ্যে একটা বিশাল পার্থক্য হচ্ছে এই জায়গাটায়, যে স্কুলের পড়াশোনাটা ছিল বাধা ধরা একটা গণ্ডির মধ্যে। সেখানে তোমাকে শুধু নলেজ গ্যাদার করতে হতো। দেখো সেখানে আবার বলছি লাইনটা, সেখানে নলেজ গ্যাদার করতে হতো। যখন তুমি কলেজে গেলে অর্থাৎ তোমার 18 পেরিয়ে গেল, এখন তোমাকে নলেজ গ্যাদার করতে হবে, কিন্তু নলেজটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার। ঠিক। তার মানে পড়াশোনার পাশাপাশি, বইয়ের পাতার পাশাপাশি বাহ্যিক অনেক জিনিস তোমাকে শিখতে হবে, অনেক সমস্যার তুমি মোকাবেলা করবে, তুমি বাঁধন ছাড়া হবে, তুমি উড়তে শিখবে কিন্তু হোঁচট খাবে, দৌড়তে শিখবে, পড়ে যাবে বারবার। তার মানে এই সময়টাই হচ্ছে তোমার ট্রেনিং পিরিয়ড। তো তুমি এতদিন যে ছকে চলছিলে, বাধা ধরা নিয়মে চলছিলে, এখন তার থেকে বেরোচ্ছ মানসিকভাবে এবং শারীরিকভাবে এবং তোমার পাঠ্যক্রমের অনুসারে। তোমার পাঠ্যক্রম আগের মতো রইল না, শারীরিক গঠন আগের মতো রইল না, মানসিক স্থিতি আগের মতো রইল না, চারপাশের পরিস্থিতি আগের মতো রইল না, বন্ধু বান্ধবের সার্কেল আগের মতো রইল না। তো সুতরাং একটা চেঞ্জ তো আসবেই, বাট যারা চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে পারে তারাই এগিয়ে যেতে পারে। ঠিক। কারণ স্কুল জীবনে আমরা ছাত্রছাত্রীদের তাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে যে সম্পর্কটা দেখি, পরবর্তীতে কলেজ জীবনে গিয়ে কিন্তু সেই গভীরতা সম্পর্কটা অত কানেকশন থাকে না। আত্মিক যোগটা থাকে না। সময়ের ডিমান্ড, এটা হয়। এটা কি মেন্টাল স্টেটটা অনেকটা দায়ী এটার জন্য? হ্যাঁ, কারণ তুমি তখন স্বাবলম্বী হচ্ছ, তুমি ভাবতে শিখছো, তোমার মধ্যে একটা ম্যাচুরিটি আসছে, তুমি নিজে জাজ করার ক্ষমতা আসছে যে এটা ঠিক বা এটা ভুল। এর আগে ছিল না, এর আগে তুমি ডিপেন্ড ছিলে তোমার টিচারের উপর। কলেজে তুমি টিচারের উপর ডিপেন্ড নয়, তুমি নিজে সিদ্ধান্ত নেই, ইউ আর দ্য ডিসিশন মেকার। ঠিক এই জায়গাটা। আচ্ছা স্যার, আপনি যে ফ্রেন্ড সার্কেলের কথাটা বললেন খুব গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ড সার্কেলে যে আমরা এটা শুনেই থাকি যে সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে নরকবাস, তো বন্ধুদের ভূমিকাটা কত, মানে আমি বন্ধুদের দ্বারা কতটা প্রভাবিত হব? দেখো, আমাকে যদি সামাজিক জীব হিসাবে প্রশ্ন করো যে আমি একজন মানুষ, আমি একজন সামাজিক প্রাণী, তাহলে বলবো যত বন্ধু তোমার বেশি তুমি তত বেশি সফল। হ্যাঁ, কিন্তু যদি শিক্ষক হিসাবে বলতে পারবো, বলি যে আমার ছাত্রকে যে তোর ফ্রেন্ড সার্কেল যত ছোট, তোর সাকসেস রেশিও তত বেড়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ বন্ধুর সার্কেলটাকে, বৃত্তটাকে যত ছোট করতে পারবে, এখন তোমার প্রয়োজনীয়তার মধ্যে রাখতে পারবে, তোমার চলার পথ তত সুগম হবে, কারণ সময়টা খুব কম হাতে। আমি বলিনি, পরবর্তীতেই জানি না এই প্রশ্নটা আসবে কিনা, যে এই সময় যে 18 থেকে 25 এই সময়টায় ফ্রেন্ড সার্কেলের ইম্পর্টেন্টটা তো কতটা, সেটা তো একটা প্রশ্ন থাকছেই। ওর পাশাপাশি এটা বলি যে এই সময়টা অ্যাকচুয়ালি জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। আমার মনে হয় যারা 18 থেকে 25 বছরের ছেলেমেয়েরা আছো, তারা যদি এই কথাটা শোনো এবং অনুধাবন করো, রিয়ালাইজ করো, ইট উইল বি এ রেমেডি ফর ইউ। 18 বছর যেদিন তোমার হয়েছে, তার আগের দিন পর্যন্ত কিন্তু তুমি এটা ভাবোনি যে আমি কি করব, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো। যখনই উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বেরোলো, তখন তোমার ভাবা শুরু হলো যে এবার আমার প্রফেশন কি হবে, আমার পেশা কি হবে, আমি জীবনে নিজের পায়ে দাঁড়াবো কি করে, সংসার, অনেকের তো 18 বছরের সংসারের দায়িত্ব কাঁধে চলে আসে। যেটা কথা প্রসঙ্গে একটু আগে এসেছিল। 18 বছর বয়স মানেই দেশালার কাটিতে আগুন লেগে যাওয়া। আমাদের জীবনটা একটা দেশালার বাক্স তো মতো, তাই না? তো ওখানে ছোট 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 টাইম স্প্যান থাকে। তো 18 থেকে 25 হচ্ছে একটা দেশালার কাটি। তো দেশালার কাটিতে যখন আগুন লেগে যায়, সেটা যখন আমি এরকম হাতে ধরে রাখি, আমি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখতে পারি, পরে ফেলে দিই। না, ফেলতে বাধ্য হই। হ্যাঁ, বাধ্য হই। কেন বাধ্য হই? কারণ তার তেষ্টা লাগছে, তেষ্টা আগুন পড়ে। তা ওইটুকু সময়ের মধ্যে আমি কি করি? প্রদীপ জ্বালাই, মোমবাতি জ্বালাই। কারেক্ট? তো ওই যে সময়টুকু, যেটুকু সময় দেশালার কাঠির মধ্যে আগুনটুকু আছে, ওই সময়টুকুর মধ্যেই আমাকে প্রদীপ জ্বালাতে হবে। আর এই প্রদীপটা হচ্ছে তোমার ভবিষ্যতের আলোর প্রদীপ, তোমার ভবিষ্যৎটাকে জ্বালাতে হবে। আর সেটা যদি ওই সময়ের মধ্যে জ্বালাতে না পারো, ওই দেশালার আগুনই তোমার হাতটা পুড়িয়ে দেবে, যার জ্বালাতন তোমাকে দীর্ঘদিন সহ্য করতে হবে। কারণ ওই দেশালাইটা দিয়ে আমি ঘরের পর্দাটাও জ্বালাতে পারতাম, আমি পেট্রোলেও আগুন লাগিয়ে দিতে পারতাম। অর্থাৎ আমি বলছি নেগেটিভ সাইড করা। আমার জীবনের এই সময়টাকে আমি নেগেটিভভাবেও কাজে লাগাতে পারি, সেটাও দুর্দান্ত হবে, বোম ব্লাস্টিং হবে। আমি যদি অ্যান্টি সোশ্যাল হই তো বড় মাপের অ্যান্টি সোশ্যাল হই, আমি যদি সমাজ বিরোধী বড় মাপের হব। কিন্তু আমি যদি সেটাকে ভালো কাজে লাগাই এই সময়টিকে, সো দিস ইজ দ্য ক্রুশিয়াল পিরিয়ড অ্যান্ড টাইম ফর ইয়োর লাইফ, ওয়্যার ইউ হ্যাভ টু মেক ইয়োর লাইফ অ্যান্ড ফিউচার। সো এই প্রদীপের আলোটা
এই সময়ের মধ্যেই চালাতে হয়। বি কেয়ারফুল, খুব সেন্সিটিভ সময় এটা। একটা ভুল সিদ্ধান্ত তোমাকে অনেক নিচে নামিয়ে দিতে পারে, একটা সঠিক সিদ্ধান্ত তোমাকে অনেক এগিয়ে দিতে পারে। দিস ইজ ক্রুশিয়াল টাইম। সো বি সিলেক্টিভ। তোমার ফ্রেন্ড সার্কেল বা তোমার ওয়েল উইশারদের সিলেক্ট করার জন্য সিলেক্টিভ থাকতে হবে। অসম্ভব ভালো উত্তর দিলেন স্যার। আচ্ছা, আপনি প্রযুক্তি নিয়ে বলছিলেন যে প্রযুক্তি নির্ভর হচ্ছে, এটা খুব ভালো। তো এই প্রযুক্তি হাতে আসায় আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি গ্যামলিং অ্যাপ যেগুলো আছে, বেটিং অ্যাপ বা অনলাইন যে কোনো মোবাইলের নেশা বা গেম, তারা আসক্ত হয়ে পড়ছে। অনেক ভালো ভালো ছেলেরা, যারা অনেক সম্ভাবনা ছিল তাদের মধ্যে, তারা এটা করে, বা যাদের কাছে ক্ষমতা ছিল, যেটা বললেন ফাইন্যান্সিয়াল, তারা গেমের পেছনে বা সেই বেটিং অ্যাপের পেছনে টাকা খরচ করে ফেলছে, প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে বা কি করে বাঁচবো আমি? দেখো, কেন হচ্ছে এটা তো আমরা সবাই জানি। কেন হচ্ছে তো সবাই জানি, সবাই জানি, কারণ আগেও যে এটা ছিল না, আগে এটা অফলাইন মোডে ছিল, এখন অনলাইন মোডে হয়েছে। তো কাউকে খারাপ কাজ থেকে বিরত রাখার দায়িত্ব তো সমাজের। সমাজের প্রথম দায়িত্ব বাবা মায়ের। বাবা মাকে লক্ষ্য রাখতে হবে যে আমার ছেলে বা মেয়ে মোবাইলটাকে সঠিক কী কাজে লাগাচ্ছে, নিয়ন্ত্রণে রাখাটা সন্তানকে। আর দ্বিতীয়ত একটা জিনিস হচ্ছে, 18 বছর একটা ছেলে যখন হয়ে যায় না, তখন তার মোটামুটি একটা বোঝার বয়স তো হয়। তার নিজের ভালো মন্দটা নিজেকে একটু রিয়ালাইজ করতে হবে। যদি রিয়ালাইজেশন না আসে না, এই যে শিক্ষা, প্রথমেই আমরা আলোচনা করছিলাম শিক্ষার উদ্দেশ্যটা কি? শিক্ষার উদ্দেশ্য তো চেতনা। তার মানে আমি শিক্ষা লাভ করব আমার মধ্যে চেতনা জাগানোর জন্য, তার মানে আমার মধ্যে চেতনা জাগেনি। আর একটা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু সরকারের দায়বদ্ধতা আছে। আমি নিজেও যখন মোবাইল ঘাঁটি, আমি দেখি কিছু কিছু ওই অনলাইন কিছু অ্যাপস আছে যেগুলোতে টাকা দিয়ে খেলে, কি যেন বলে তোমাদের ভাষায় ওটাকে, গ্যামলিং অ্যাপ। সেগুলোর অ্যাড কোনো কোনো সেলিব্রিটিও দিচ্ছে, বড় বড় সেলিব্রিটি, যাকে আমি হয়তো আইডল মানি, মানে আমার কোনো প্রিয় খেলোয়াড় আমি ধরে নিলাম, আমি আইডল মানি না, কিন্তু তিনি একজন সেলিব্রিটি, ইজ আ ভেরি ওয়েল নোন পারসন, এবং আমার মনে একটা বিলিভ থাকে যে হি ক্যান খারাপ জিনিস করতে পারে না, হি ক্যান মেক এনি ফলস স্টেটমেন্ট, গিভ এনি ফলস স্টেটমেন্ট। সেই জায়গাটা দাঁড়িয়ে এই জায়গাটাকে নিয়ন্ত্রণে আনা খুব দরকার সরকারিভাবে, এবং গার্জিয়ানদের ভীষণ সচেতন থাকতে হবে। আর সবচেয়ে ভালো হচ্ছে জিনিসটা কি বাবা জানো, সারা পৃথিবীও তোমার ভালো করতে পারবে না তুমি নিজে ভালো হতে চাও। ঠিক স্যার। তো তোমাকে নিজের ভালোটা নিজে বুঝতে হবে। ঠিক, খুব ভালো প্রশ্ন স্যার। তারপর স্যার একটা যে কথা, এই যারা খেলছে মনে করেন, তো যখন বলা হচ্ছে যে কেন করছিস বা এই সেই, তখন তারা প্রোটেস্ট করার জন্য বলছে কি হবে, পরে কি হবে। ও আচ্ছা, এবারে অন্যদিকে গেলাম। তো পরে কি হবে স্যার? মানে এটা একটা ট্র্যাডিশন এসছে, যখনই কলেজ লেভেলের স্টুডেন্টদের বলা হয় যে কি রে পড়াশোনাটা করছিস ঠিক মতো, তখন এই উত্তরটা দেয়, স্যার পড়ে আর কি হবে। হ্যাঁ, আসলে সত্যি এটা কিন্তু, এবং এই কথাটা কিন্তু শুধু কথা নয়, এটা মনের ভেতর থেকে বেরোনো একটা দীর্ঘশ্বাস, হ্যাঁ, একটা হতাশা, একটা ফ্রাস্ট্রেশন, যেটা আমি আমার পরবর্তী তোমাদের জেনারেশনে এটা দেখতে পাই। আমার খুব ভালো লাগছে যে আজকে আমি তোমাদের সাথে কথা বলছি না, মানে এটা একটা দারুণ বিষয়। দুই জেনারেশনের একটা বার্তালাপ হচ্ছে, দুটো প্রজন্ম একসাথে একই টেবিলে বসে কথা বলছে। আমি এটা ফিল করি, এটা বুঝি, কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, জানো তো, আমি কোনো সরকারি চাকরি করি না, আমি পিওরলি প্রাইভেট টিউশন করি। এবং আমি প্রচুর ছেলে মেয়েকে মোটিভেট করার চেষ্টা করি যে যদি তুমি অন্য কাজে তোমার নিজেকে নিয়োজিত করতে পারছো না, কোনো সরকারি জব পাচ্ছ না, তো অ্যাটলিস্ট তুমি দুটো স্টুডেন্ট পড়েই দেখতে পারো। তোমার যদি ভালো লাগে, ধীরে ধীরে তুমি এই প্রফেশনে আসতে পারো। কারণ এই জায়গাটা এমন একটা পরিচ্ছন্ন জায়গা না, যেটা তোমাকে একটা ভালো অ্যাম্বিয়েন্স দেবে, ভালো মানসিকতা দেবে, তোমাকে সম্মান দেবে। হ্যাঁ, দুটো পয়সা কম দেবে, কিন্তু মাথা উঁচু করে দাঁড়ানোর একটা জায়গা দেবে, এটা ঠিক। তো এটা একটা ওয়ে হলো। ওই যে বললে যে কিছু হবে না, যারা হতাশায় ভোগে তাদের জন্য হবে না কেন, অনেক রাস্তা খোলা আছে। একটা রাস্তা বন্ধ হলে অনেক রাস্তা খোলা আছে, যদি তুমি ভাবনাটাকে বড় করো। কারণ আমি স্কুলে পড়ছি, কলেজে পড়লাম, ইউনিভার্সিটিতে পড়লাম, আমার জন্য একটাই রাস্তা খোলা যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে। সেটা আমার সুইপারের চাকরি হোক, সেটা আমার ডিগ্রেড হোক, এক্সিকিউটিভ অফিসার হোক, যে কোনো একটা সরকারি চাকরি আমার চাই। মানুষের মধ্যে এই ভাবনাটা ঢুকে গেছে, সরকারি চাকরি করি না মানে আমার জীবন বৃথা। কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে ঠিক উল্টোটা, যে সবচেয়ে স্ট্রাগল এবং অসুখী জীবন সরকারি চাকরিজীবীরাই করে। আমার কথা নয়, কিন্তু স্ট্যাটিস্টিক্স যদি দেখে যে তারা যে খুব সুখী আছে তা নয়। তো এটা নয় যে আমি চাকরি পাবো না বলেই আমার জীবনে সব শেষ। তো স্যার পড়াশুনো করে কি হবে, মানে ও একটা স্টুডেন্ট এটা বলতে চাইছে যে পড়াশোনা করে স্যার তো চাকরি পাবো না, তাহলে কি অন্য কিছু করা যাবে না? নিশ্চয়ই না। কেন ভাবনাটা এটা আসবে যে আমি চাকরি পাবো, কেন ভাবনাটা এটা আসবে না যে আমি চাকরি দেব? ঠিক।
আমি এই জিনিসটাই বুঝি না যে ছেলেমেয়েরা কেন এটা ভাবে যে আমি একটা চাকরি চাই, স্যার এই কোর্সটা করলে চাকরি পাবো। কেন কোনো ছেলে মেয়েকে এরকম খুঁজে পাওয়া যায় না যে স্যার কী করলে, কী পড়াশোনা করলে, কী পরিশ্রম করলে আমি চাকরি দিতে পারবো? ঠিক, অবভিয়াসলি এই ভাবনাটা আনতে হবে। তো এই হতাশাটা থেকে বেরোতে হবে। এটাও একটা ভাবনার ব্যাপার। আমি কেউ কারোর জন্য থেমে থাকে না, না কোনোদিন তোমার জন্য কেউ থেমে থাকে না। না। তোমার হতাশার ফল তোমাকে ভুগতে হবে, তোমাকে হতাশা থেকে নিজেকেই বেরোতে হবে এবং বেরিয়ে তোমাকে রাস্তা খুঁজতে হবে বেঁচে থাকার। আমি তো অনেক ছেলে মেয়েকে দেখেছি যে যারা ছোটোখাটো ব্যবসার মধ্য দিয়ে তাদের জীবনটা শুরু করে আজকে একটা বড় জায়গায় গিয়ে পৌঁছেছে। অনেককে দেখেছি তারা এডুকেশন সেক্টরেও বিজনেস করছে। অনেক, আরে ওসব ছেড়ে দিলাম, যে ইউটিউব করেও দেখেছি, যে ধরে নিলাম যে ছেলেটা ও খুব একটা বেশি দূর পড়াশোনা করতে পারি, ইউটিউব করে একজন চাকরিজীবীর থেকে ভালো এরকম নয় তো কিছু হবে না সেটা নয়। শিক্ষা কোনোদিন ব্যর্থ হয় না যদি শিক্ষাটাকে তুমি সেইভাবে লাভ করো যেটাকে তুমি বাস্তবে প্রয়োগ করতে পারবে। আবার বলছি, শিক্ষা কোনোদিন ব্যর্থ হয় না যদি শিক্ষাটাকে তুমি সেভাবে লাভ করতে পারো যেটাকে তুমি বাস্তবে প্রয়োগ করতে পারবে। আর যদি শুধু চাকরি পাওয়ার জন্য এমসিকিউ মাল্টিপল চয়েস পড়ে গেলাম তারপরে পেলাম না, তাহলে ইউ উইল বি দ্য ফ্রাস্ট্রেটেড পারসন ইন দ্য ওয়ার্ল্ড। নোবডি ক্যান গিভ ইউ এনি রেমেডি, কেউ রেমেডি দিতে পারবে না। ঠিক স্যার, আরেকটা উপদেশ চাইবো। আপনি যে বললেন 18 থেকে 25 দেশলাইয়ের আগুন, একদম এই আগুনটা পর্দায়, যে উদাহরণ দিয়ে যে পর্দায় লাগাতে পারি, পেট্রোল লাগাতে পারি, কিন্তু প্রদীপে জ্বালালে আমাদের ভবিষ্যৎটা সিকিউর হবে। কিন্তু এই প্রদীপ পর্যন্ত হাতটা কি করে নিয়ে যাব? মানে 18 থেকে 25, হ্যাঁ 18 থেকে 25, তাহলে জীবনযাত্রাটা কেমন হওয়া উচিত যাতে আমরা ওই গোল রিচ করতে পারি? এক্স্যাক্টলি, খুব মানে তুমি বলতে চাচ্ছো যে আমার টার্গেটটা হচ্ছে প্রদীপ, আমার হাতে যাবো কি করে, এই ওয়েটা জার্নিটা কি হবে, একদম সোজা কথায় বলি বাবা, এটা একটা সাধনা। খারাপভাবে কেউ নেবেন না, যদি আমার সাথে কারো মতামত না মিলে থাকে তাহলে আমাকে মার্জনা করবেন। কিন্তু প্র্যাকটিক্যালি আমি ছাত্রদের সবসময় বলি, তুমি তোমার জীবনকে 5টা বছর দাও, তোমার জীবন তোমাকে 50 বছর দেবে। মাইন্ড ইট, 5টা বছর তুমি তোমার জীবনকে দাও, আর বাকি 50টা বছর তোমাকে দেবে। এই 5 বছর আমরা আমাদের শিক্ষক হিসেবে দায়িত্ব বাচ্চাদের বলা যে তোমরা সোশ্যাল হও, সামাজিক হও, মেলামেশা করো, আনন্দ করো, ফুর্তি করো। আমি বলবো না, এই 5টা বছর তুমি সাধনা করো। তুমি এই 5 বছর আনসোশ্যাল হয়ে থাকবে, কথাটা শুনতে খারাপ লাগবে, এই 5 বছর তুমি আনসোশ্যাল হয়ে থাকবে, শুধু পড়াশুনো আর নিজের টার্গেট নিয়ে থাকবে, আর বাকি 50টা বছর জীবনে এই সমাজ, এই সোসাইটি তোমাকেই সবচেয়ে সোশ্যাল একটা আইডল হিসেবে মানবে, তোমাকেই মাথার উপর রাখবে। আর এই 5টা বছর যদি তুমি সমাজের জন্য নিজেকে বিলিয়ে দাও, 5 বছরের পর 6 বছরের মাথায় তোমাকে সমাজের আবর্জনা বা বোঝা ভাববে এই সমাজ। দিস ইজ দ্য ট্রু ফ্যাক্ট। সো দিস ইজ দ্য টাইম তুমি নিজেকে ফোকাস করো, শুধু নিজের উপর। সার্কেল কমিয়ে দাও, পরিচিতির লেভেল কমিয়ে দাও, প্রয়োজন হলে এই 5 বছর বিভিন্ন সোশ্যাল ফাংশনগুলোতে অ্যাটেন্ড করা কমিয়ে দাও। কারণ আজকে যে সোশ্যাল ফাংশনগুলোতে তুমি যাবে, নাচবে, এনজয় করবে, পার্টি করবে, ফুর্তি করবে, ওইখানে উপস্থিত থাকা লোকেরাই 5 বছর পর 6 বছরের মাথায় তোমাকে এড়িয়ে যাবে যদি তুমি ফেলিওর হও। আর আজকে যদি তুমি সেগুলো অ্যাভয়েড করো, হয়তো বলবে ও আনসোশ্যাল, হয়তো বলবে ও ঘর কোণে, হয়তো বলবে ও খুব সেলফিশ, কিন্তু 6 বছরের মাথায় ওরাই পুষ্পস্তবক নিয়ে, ফুলের তোড়া নিয়ে তোমার বাড়িতে যাবে। ঠিক। আচ্ছা স্যার, নতুন শিক্ষানীতি নিয়ে যদি কিছু একটু আলোকপাত করেন। এনইপি, যেটা আমার মনে হয় এনইপিটা একটা বড় চ্যাপ্টার না, এটার জন্য একটা এপিসোড করো পরে। সংক্ষেপে যদি একটু বলেন। এনইপি নিয়ে এটা কথা বলবো যে এনইপির মধ্যে সব হলো, কিন্তু আমার অ্যাজ আ টিচার আই ফিল যেটা ফ্রাস্ট্রেটেড যে পাস ফেলের ব্যাপারটাকে কিন্তু এখনো সলভ করা হলো না। আচ্ছা, যদি এখানে পাস ফেলের ব্যাপারটাকে রাখা হতো, একটু নমনীয়ভাবেই রাখা হতো, তাহলে হতে খুব ভালো হতো। আর বাকি তো এনইপির ক্ষেত্রে যে বিষয়টা করেছে সেটা হচ্ছে এখন ডিসেন্ট্রালাইজড করে দেওয়া আর কি। কথাটা ব্যাপারটা হচ্ছে যে একটা ছাত্র বিভিন্নভাবে পড়তে পারবে, একই সাথে দুটো কলেজে পড়তে পারবে, একই সাথে দুটো কোর্স করতে পারবে, এরকম অনেক অপরচুনিটি রয়েছে। সারা দেশে একই সিস্টেমে পড়াশোনাটা হবে। আর কিছু খারাপ দিক, প্রত্যেকটারই কিছু ভালো দিক তো থাকে, এটা বিশদে আলোচনা তো ছোটতে বলা যাবে না। শুধু ওই জায়গাটা সংশোধনের প্রয়োজন আর একটু দরকার ছিল। আচ্ছা, যে পাস ফেলটা যদি আবার একটু গুরুত্ব দিয়ে ভাবতো। আমি বলছি না বাচ্চাদের উপর চাপ বাড়াতে, কিন্তু চাপ না বাড়লেও তাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করার জন্য এটা দরকার ছিল। ঠিক। আচ্ছা স্যার, আরেকটা যেটা প্রশ্ন, যেটা খুব মানে ট্রেন্ডিং, যে এখন ছাত্ররা আগের তুলনায় বেশি ড্রপ নেয় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। হয়তো ছেলেটা বা মেয়েটা দিন রাত্রি পড়েও পেলো না, মন ভেঙে যায়, ভীষণ ডিপ্রেশনে চলে যায়। তো যারা পারলো না তাদের কি বলবেন?
যে কোনো পরীক্ষাতে? হ্যাঁ, আমি বুঝতে পারছি ব্যাপারটা। দেখো, একটা জিনিস কি বলো তো, ব্যর্থতা জীবনে খুব প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে সফল মানুষদের থেকে যতটা না শিখেছি, ব্যর্থ মানুষদের কাছ থেকে তার চেয়ে অনেক বেশি শিখেছি। এ তো অন্য মানুষদের কথা বললাম। আর যদি নিজের কথা বলি, তাহলে নিজে জীবনে আমি সফলতা থেকে যতটা শিখেছি, তার চেয়েও বেশি শিখেছি ব্যর্থতা থেকে। মনের উপর বিশ্বাস রাখবে, তোমার ব্যর্থতাই তোমার সফলতা এনে দেবে। যে সফল হয়েছে না, অনেক সময় আমরা বলি না, আমিও পরীক্ষা দিলাম, ও পরীক্ষা দিল, ও চান্স পেয়ে গেল, আমি পেলাম না, ওর লাকটা খুব ভালো। লাকটা খুব ভালো, লাকটা খুব, হ্যাঁ। লাক বলে কিছু নেই বাবা। লাক আছে তার জন্য যে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে এবং খুব বুদ্ধিমত্ততার সঙ্গে পরিশ্রম করে, লাক তার সাথে যায়। ঠিক, মানে সোজা চলতি কথা আমরা বলি না যে পরিশ্রম তো গাধাও করে, হ্যাঁ হ্যাঁ, তাকে তো গাধা বলি, সেটা পরিশ্রম করে। কিন্তু তোমাকে পরিশ্রমটা ইন্টেলেকচুয়ালি করতে হবে। তুমি যখনই ব্যর্থ, তখন আব্দুল কালামের নাম আমরা শুনেছি, এপিজে আব্দুল কালাম। তার বাবা জয়নাল আবেদিন, তিনি একটা কথা বলেছিলেন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। আমরা পড়েছি হয়তো। ঠিক, হ্যাঁ। অ্যাডভার্সিটিস মানে প্রতিবন্ধকতাগুলো, বাধাগুলো, অলওয়েজ প্রেজেন্টস, সবসময় আমাকে সামনে দেয়, উপহার দেয়, আমার সামনে এনে দেয়। অপরচুনিটিস মানে সুযোগ, ফর ইন্ট্রোস্পেকশন মানে অন্তর্দর্শন, নিজেকে চেনা। দ্যাট মিনস আমি জীবনের যে জায়গাটায় গিয়ে ফেলিওর হব, সেই জায়গায় আমি একটা অপরচুনিটি পাচ্ছি নিজেকে জাজ করার, চেনার, যে কোন কোন জায়গায় আমার দোষ আছে, কোন কোন জায়গায় আমার ত্রুটি আছে। আমরা কি করি, আমরা মানসিকভাবে ভেঙে পড়ি, আমরা কপালে হাত দিই যে আমি পারলাম না। কিন্তু আমি এটা ভাবলাম না যে গড আমাকে একটা অপরচুনিটি দিল, এটা খুঁটিয়ে দেখার যে আমার মধ্যে কমতি কোথায় আছে, ভুলগুলো কোথায় আছে, কোথায় কোথায় কমজোরি আছে, সেই জায়গাগুলোকে রিপেয়ার করে নেক্সট টাইম ট্রাই করে আমি সাকসেস হব। এরকম নিদর্শন খুব কম পাওয়া যায় যে একবারই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে একবারই চান্স পায়। আমি এরকম অনেক মানুষকে চিনি যারা জীবনে 100টা পরীক্ষা দিয়েছেন, দিয়ে 100টাতেই ফেল করেছেন। মাইন্ড ইট, কথাটা শুনবে, 100টা পরীক্ষা কম্পিটিটিভ দিয়েছেন, 100টাতেই ফেল করেছেন, কিন্তু 101 নম্বর থেকে বাকি যতগুলো পরীক্ষা দিয়েছেন সবগুলোতে পাস করেছেন। ঠিক। তার ধৈর্যটা ছিল 1 থেকে 100টা পরীক্ষা পর্যন্ত। তার আগেই যদি তিনি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেন, তাহলে তো হতোই না, তাহলে আর তিনি সেই জায়গাটা পৌঁছাতেন না। সো অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন, এটা আমাদের মনে রাখতে হবে সবসময়। আচ্ছা স্যার, এবার যারা পড়াতে চাইছেন, হয়তো এমন দেখা গেলো ক্লাস উচ্চ মাধ্যমিকের পর বা কলেজের পর অনেকে পড়ানোর ইচ্ছা করে, শুরু কি করে করবেন, যদি কিছু টিপস দেন? দেখো, আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, ইফ ইউ আর গেটিং প্রিপারেশন ফর দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন, নেভার গো ফর প্রাইভেট টিউশন। ওকে, ঠিক। যদি তোমার মনে এরকম ভাবনা থাকে যে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেব এবং আমি চাকরির পরীক্ষা দেব, সরকারি চাকরি আমাকে পেতেই হবে, কখনো প্রাইভেট টিউশন করবে না। আমার সাথে অনেকে অমত হতে পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার অভিজ্ঞতা আমি বলছি, কখনোই নয়। অনেকে এরকম পরামর্শ দিয়ে থাকেন যে 2-4টা স্টুডেন্ট পড়া, তোর চর্চা বা কালচার থাকবে, আর তুই তো চাকরির পরীক্ষা দিবি। একদমই না। চাকরির পরীক্ষার সাথে ছাত্র পড়ানোর কোনো সম্পর্ক নেই। তোমাকে ডিমোটিভেট করবে, তোমার সময়টাকে কনজিউম করবে এবং তোমার টার্গেট থেকে তোমাকে সরিয়ে দেবে। সো ইফ ইউ আর গেটিং প্রিপারেশন ফর এনি গভর্নমেন্ট জব, ডোন্ট টেক এনি কাইন্ড অফ প্রাইভেট টিউশন, প্লিজ ডু দিস। একবারে বলছি। এবার যদি তুমি ট্র্যাডিশনাল পড়াশোনা করো, যে আমি পড়াশোনা করছি, অ্যাট প্রেজেন্ট আই এম নট গেটিং এনি কাইন্ড অফ প্রিপারেশন, তুমি প্রাইভেট টিউশন 2-1টা করছো, করো। এটাতে প্লাস পয়েন্ট কোথায়? প্লাস পয়েন্টটা হচ্ছে যখন আমি 2টো ছাত্র পড়াবো, তার আগে আমি নিজে পড়বো, আমার পড়ার একটা অভ্যাস বাড়বে। আর যখনই আমি কোনো ছাত্র বা ছাত্রীকে পড়াবো, ছাত্র বা ছাত্রীকে পড়াতে গিয়ে যে কাজটা আমার উপকারটা হয়, সেটা হচ্ছে কি, আমার মধ্যে একটা আত্মসম্মান বোধ বাড়ে। কারণ একটা ছোটো বাচ্চা যখন আমাকে স্যার বলবে বা একটা ছাত্রীকে যখন ম্যাম বলবে, তখন তার মধ্যে একটা নৈতিকতা বোধ জাগে যে আমি কোনো খারাপ কাজ করতে পারি না, কারণ আমি তো স্যার, আমি তো ম্যাম। তাহলে কি হয়, সোশ্যাল রিফরমেশন হয়। সো টিউশন বা ছাত্রদের পড়ানো, when you are not getting a job, you are unemployed youth, but you are educated and you are giving tuition. সো এই জায়গাটা কিন্তু একটা সোশ্যাল রিফরমেশনে কাজ করে। কারণ আমি তখন রাস্তায় মোড়ে দাঁড়িয়ে স্মোক করতে আমার একটু দ্বিধাগ্রস্ত হয় যে আমি এখন একজন শিক্ষক, আমি কি করে করি, বাচ্চারা এদিক দিয়ে যাবে বা গার্জিয়ানরা যাবে। আরেকটা হচ্ছে আমি দুটো বাজে কথা বা স্ল্যাং আমি ইউজ করতে পারবো না। কেন ইউজ করতে পারবো না? বিকজ আমার কাছে বাচ্চারা পড়ে। আমি কোনো খারাপ আচরণ ঝগড়া করতে পারবো না, কারণ আমি বাচ্চাদের পড়াই। তো সোশ্যাল রিফরমেশনে কিন্তু প্রাইভেট টিউশন হ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ক্রুশিয়াল রোল ইন সোশ্যাল রিফরমেশন among the youths, I mean the educated and highly educated youths. ঠিক স্যার, মোটামুটি আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি।
এবার যদি আপনি কোনো মেসেজ শিক্ষার্থীদের দিতে চান তাহলে সেটা কি হবে? আমি সবসময় আমার শিক্ষার্থীদের যে মেসেজটা দিতে চাই, আমার মনে হয় সেটা ওদের খুব কাজে দেয়। সেটা হলো সবসময় মনে রাখতে হবে, যদি আমরা একটু আমাদের মানব জাতির সৃষ্টির দিকে ভাবি না, যে মানব জাতি কী করে সৃষ্টি করবো, তাহলে অ্যাকর্ডিং টু বাইবেল যদি আমরা ভাবি, এক একটা ধর্মগ্রন্থে একরকম করেছে। ওই অ্যাডাম আর ইভের গল্পটা মনে পড়ে কোথাও না কোথাও গিয়ে, যে মানুষকে প্রথম যখন ঈশ্বর পাঠালেন, তারপরে অ্যাডাম ইভ প্রথম মানুষ ছিল, আপেলটা খেলো, সেই আপেল খাওয়ার ফলে বিষ বৃক্ষের ফল, যেটা আমাদের কাছে পাপ ঢুকে গেল। তার মানে মনে রাখতে হবে যে আমরা কিন্তু কেউ সম্পূর্ণভাবে একেবারে যে পজিটিভ তা নয়। আমাদের মনের মধ্যে না দুদিকে দুটো দিক সবসময় লড়াই করে, একটা পজিটিভ একটা নেগেটিভ। বাচ্চারা ছোটোবেলায় শক্তিমান সিরিয়ালটা দেখে না, যে শক্তিমান আছে আর একজন কিলবিষ আছে। কিলবিষ হচ্ছে অন্ধকারের প্রতীক আর শক্তিমান হচ্ছে আলোর প্রতীক। তো আমাদের মনের মধ্যে প্রতিনিয়ত একটা লড়াই হয়, সেটা হচ্ছে ভালো আর মন্দ। বলে না যে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ মিশে থাকে। আমাদের কাজ হচ্ছে এই ভালো মন্দের লড়াইয়ে আমরা যেন সবসময় ভালোটাকে জেতাতে পারি, তাহলে জীবনে কোনোদিন পেছন ফিরে তাকাতে হবে না। অর্থাৎ আমার ভেতরের মন্দটা আমাকে বারবার খারাপ কাজ করার জন্য উৎসাহ দেবে, যে আজকে স্কুলে যাব না, আজকে টিউশনটা ফাঁকি দেবো, আজকের দিনটা পড়লাম না, আজকে বন্ধুদের সাথে একটু আড্ডা মারি, ওই বিকেলবেলা ওরা পার্টি করবে, সবাই মিলে একটু পার্টিতে যাব। এটা আমাকে আমার খারাপ দিকটা ইভোক্স করবে। ভালো দিকটা কোথাও না কোথাও কিন্তু আমাকে একটু হলেও টেনে ধরবে, বাধা দেবে, না বাড়িতে যদি জানতে পারে, না যদি এটা করি খারাপ দেখাবে। তো এই যে ভালো মন্দের লড়াইটা কিন্তু নিজের মধ্যে হয়। এবার নিজের দায়িত্ব যে আমি কাকে জেতাবো। আমি যদি খারাপকে জেতাই, আমার ভবিষ্যৎ খারাপ হবে। আমি যদি ভালোকে জেতাই, আমার ভবিষ্যৎ ভালো হবে। তো বাচ্চাদের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার মন কি বলছে। যদি পজিটিভটা তোমাকে মন একবার হলেও সাড়া দেয়, তাহলে যেটা পজিটিভ সেটা করবে, যেটা ভালো সেটা একদম করতেই হবে। দ্বিতীয়ত আরেকটা কথা বলি বাচ্চাদের, যে বাচ্চারা এখন বিশেষ করে অ্যাডোলেসেন্স থেকে একটু অ্যাডাল্টের দিকে যাচ্ছে, এই সময় ভুল করার প্রবণতা তাদের মধ্যে প্রচণ্ড থাকে। কলেজ লাইফে গিয়ে অতটা হয় না, কিন্তু তার আগে হয়। আমরা যখন স্কুল ইউনিফর্ম পরে যাই, আমাদের বেশিরভাগ স্কুলের ইউনিফর্মগুলো না সাদা থাকে, সাদা রঙের। তো আমরা ছোটোবেলা দেখতাম, আমাদের জীবনে দেখেছি যে এই সাদা জামা পরে গেলে জামাটা যদি ছেঁড়া থাকতো, জামাটা যদি ফাটা থাকতো, বা জামাটা পুরনো হয়ে গেছে, আমাদের কোনোদিন কোনো স্যার বকতো না, ম্যাডাম বকতো না। ভাবতো যে হয়তো এখন এই মুহূর্তে কিনতে পারছে না, পরে কিনবে। কিন্তু যদি ওই সাদা শার্টের মধ্যে বা সাদা স্কার্টের মধ্যে কোথাও কোনো কলমের কালি দাগ থাকতো বা অন্য কোনো নোংরা দাগ থাকতো, স্যার বা ম্যাডাম বকতেন। তো জামাটা অপরিষ্কার কেন, তুই ধুয়ে পরে আসতে পারিসনি? ঠিক আমাদের জীবনটাও না বাবা তাই। আমাদের জীবনটা না এরকম ঠিক সাদা পোশাকের মতো। জীবনটা পুরনো হোক, অর্থাৎ লড়াইয়ের হোক, সংগ্রামের হোক, যন্ত্রণার হোক, কষ্টের হোক, রগড়ানোর জীবন হোক, কিন্তু জীবনে কোনো যেন ধাব্বা বা দাগ না থাকে। চরিত্রটা যেন হয় ধবধবে পরিষ্কার, নইলে এই সমাজ তোমার দিকে আঙুল তুলবে, ঠিক তোমার ক্লাসে তোমার ম্যাডাম বা স্যার যেমন তোমার কাছে কৈফিয়ত চাইছে। দিস ইজ দ্য লাস্ট মেসেজ ফর ইউ। এতক্ষণ শুনছিলেন বিশিষ্ট শিক্ষক সুজয় কুমার বর্মনের কথা। আমরা স্যারের কথা যদি আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি, আশা করি আমরা কোনো কুপথে পা দেব না, কোনো গর্তে আমরা পা দিতে পারবো না। এতক্ষণ শুনছিলেন সুজয় কুমার বর্মনকে। ধন্যবাদ। নমস্কার সকলকে।